কাশ্মীরের রাজা চীনের ধাওয়া খেয়ে হচ্ছে ভারতে আশ্রয় নিয়েছিল। হ্যাঁ, কিসের জন্য আশ্রয় নিয়েছিল? যে কাশ্মীরকে রক্ষা করার জন্য। ততক্ষণে ভারতের একাংশ কাশ্মীর দখল করেছে, চীনের একাংশ কাশ্মীর দখল করেছে, পাকিস্তানের একাংশ কাশ্মীর দখল করেছে। স্বাধীনতা তো কেউ দিবে না। ভারত কাশ্মীরকে স্বাধীনতা দিবে? কখনোই দিবে না। পাকিস্তান দিবে? চীন দিবে? কেউই দিবে না। যুক্তরাষ্ট্র বলছে যে দুই দেশের প্রতি অবস্থান তাদের একই আছে এবং স্থিতিশীল, কিন্তু যুক্তরাষ্ট্র হচ্ছে চায় পাকিস্তানকে চীনের বলয় থেকে বের করে আনতে। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে এই শুক্রবারের দিনে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভৌমিক। বিশ্বদা, শুক্রবারের ছুটি দিনে আপনাকে আমাদের এই স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের পার্শ্ববর্তী দুটি দেশ ভারত ও পাকিস্তান সেই 1947 সালের আগ থেকেই, মানে ব্রিটিশ সাম্রাজ্য শেষ, ব্রিটিশ সাম্রাজ্য চলে যাওয়ার পর দুইটা দেশ বিভক্ত করে দিল। সূত্রপাত তখন থেকে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব, খুব কম সময়ে মধুর সম্পর্ক ছিল এ দেশের দেশ দুটির মধ্যে, কিন্তু তারপর থেকে অম্লমধুর বললেও তিতা সম্পর্ক বেশি। তো যেটা আমি বলতে যাচ্ছি, সর্বশেষ যে খবরটা এসেছে, পাকিস্তানের আপনার সেনাপ্রধান অসীম মুনির ফিল্ড মার্শাল, এখন ফিল্ড মার্শাল উপাধি পেয়েছেন আইয়ুব খানের পরে। আইয়ুব খানের আগে একজন ছিলেন। তো আসিফ মুনির ফিল্ড মার্শাল বা সেনাপ্রধান যাই বলেন না কেন, উনি যুক্তরাষ্ট্রে সফরে আছেন। যুক্তরাষ্ট্রের সফরে বসে ভারতকে হুমকি দিয়েছেন এবং মানে যুক্তরাষ্ট্র সফর থেকে চলে আসছে উনি, কিন্তু এটা কিন্তু 2 মাসের মধ্যে দ্বিতীয়বার সফর। প্রথমবার সফরে তিনি আমন্ত্রণ পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের। এটা খুব ঐতিহাসিক বলা হয়, কারণ কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে না দাওয়াত দিয়ে ট্রাম্প কিন্তু একটা দেশের সেনাপ্রধানকে দাওয়াত দিয়েছিলেন। যাকে সেখানে বসে কিন্তু আপনার ভারতকে পাকিস্তানের সেনাপ্রধান পরমাণু যুদ্ধের হুমকি দেন। তো এই হুমকি সম্বন্ধে পরবর্তীতে প্রেসিডেন্ট কথা বলেছেন, অসীম মুনির কিন্তু একটা কথা বলেছে যে পাকিস্তান কিন্তু পরমাণু শক্তিধর দেশ, ঠিক আছে, যদি সে ধ্বংস হয় তাহলে অর্ধেক নিয়ে ধ্বংস হবে পৃথিবীর। আচ্ছা, এটা শুরু করার আগে আপনি ট্যামি ব্রুসের কথাটা, যেহেতু এই কথাটা অনেক আলোচনায় আসছে, তিনি গতকাল আপনার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত যে প্রেস ব্রিফিং হয় সেখানে মুখপাত্র ট্যামি ব্রুস যে ব্রিফিংটা করেছেন, এটা দিয়ে আপনি শুরু করেন। আচ্ছা, ট্যামি ব্রুস তার ব্রিফিংয়ে যে কথাটা বলেছে যে ভারত এবং পাকিস্তান দুই দেশের সাথেই যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল আছে এবং যে যুক্তরাষ্ট্রের যে ভারত পাকিস্তানের সাম্প্রতিক যে সংঘাত, এই সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরেছে, এর জন্য হচ্ছে যুক্তরাষ্ট্র গর্বিত। বিষয়টা হচ্ছে এটা। কিন্তু তিনি কিন্তু আরেকটা শঙ্কার কথাও বলেছে যে পাকিস্তান এবং ভারতের যে সংঘাত হয়েছে, এই সংঘাত যেদিকে যাচ্ছিল এটা কিন্তু বড় বিপর্যয়ের দিকে চলে যাচ্ছে। এই কারণেই হচ্ছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, তারপরে হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও, তারা সবাই কিন্তু তাদের প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করেছেন এই বিপর্যয়কে বন্ধের জন্য, বিপর্যয় ঠেকানো, এবং এটা কিন্তু যে সফল হয়েছে। আলটিমেটলি এটা বড় যুদ্ধ থেকে বিশ্ববাসী রক্ষা পেল। বিষয়টা হচ্ছে এরকম। এখন দেখেন যে ইস্যু নিয়ে পাকিস্তানের সেনা প্রধান বলেছে, এখানে অনেকগুলা বিষয় আছে। এখন দেখেন, দুই পরাশক্তি ভারত পাকিস্তানের কিন্তু এইটাই যে যুদ্ধ শুরু তা না। ভারত পাকিস্তান সংঘাতের শুরু 1947-48 সালে প্রথম কাশ্মীর যুদ্ধ দিয়ে। এই যে আসিফ মুনির যে হুমকিটা দিল, এটা কিসের পরিপ্রেক্ষিতে? আসিফ মুনির যে হুমকিটা দিয়েছে যে প্রয়োজনে, যেটা হচ্ছে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছে। হ্যাঁ, এই হুমকিটা তাৎক্ষণিকভাবে কিন্তু যুক্তরাষ্ট্র চেষ্টা করেছে কি আসিফ মুনিরকে শান্ত করার জন্য। হ্যাঁ, কিন্তু একটা জিনিস দেখেন, এইটা নিয়ে কিন্তু ভারত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি, কোনো কথা কিন্তু ভারত এ পর্যন্ত বলে নাই। বলেছে কে, যে ভারতের যে ইসে আছে আপনার কি বলে হায়দরাবাদের যে সাংসদ আছে, হ্যাঁ, তার নাম হচ্ছে আসাদুদ্দিন ওয়াইসি, উনি হচ্ছে বলেছে যে আমাদেরও অস্ত্র আছে, ব্রাহ্মস আছে, কিন্তু উনি কিন্তু অন্য ইস্যুতে বলেছে। ইস্যু কিন্তু ভুলে গেলে হবে না। পাকিস্তানের সেনাপ্রধান যে ইস্যুতে বলেছে, উনি বলেছে আরেকটা ইস্যুতে। এটা কি, যে সেটা হচ্ছে সিন্ধু পানি বন্টন চুক্তি। সিন্ধু পানি বন্টন চুক্তি ভারত স্থগিত করেছে, ফলে কি হচ্ছে পাকিস্তানের একটা প্রদেশের সিন্ধু প্রদেশের যে বিস্তীর্ণ এলাকা, সেই এলাকা মরুভূমিতে পরিণত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
যেটা হচ্ছে এর জন্য পাকিস্তান কিন্তু একটা কথা বলেছে যে যে আন্তর্জাতিক চুক্তির অধীনে পাকিস্তান তার অধিকার নিয়ে কোনো আপোষ করবে না, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে। কিন্তু ভারত হচ্ছে আরেকটা কথা বলেছে, দরকার হলে বাদ উড়িয়ে দেবে ক্ষেপণাস্ত্র মেরে। না, এটা এগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে কথার কথা। হ্যাঁ, কথা বলতে গিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। কিন্তু পানি যেভাবেই হোক, হ্যাঁ, যে তারা হচ্ছে পানি উদ্ধার করবে, এটাও কিন্তু বলেছে। প্রয়োজনে যা, যেহেতু চুক্তি আছে, চুক্তি অনুযায়ী যা কি সম্ভাব্য যা কিছু করবে তাই আইনি ব্যবস্থা নিবে। হ্যাঁ, এখন দেখেন এইটা তো গেল যে মানে হচ্ছে কি সমস্যাগুলো একের পর এক হয়ে আসছে, যে কারণে হচ্ছে কি যে সবকটাই একসাথে হলে আসলে প্রবলেমটা বড় ক্রিয়েট হয়ে যায়। এখন যেটা হচ্ছে যে আফগান সীমান্তে আবার পাকিস্তান যে সামরিক অভিযান চালিয়েছে, একটু আগেই বলছিলাম যে সেটা কি বাজুর এবং পাখতুনখোয়া যে প্রদেশ, সেই প্রদেশ মানে এটা হচ্ছে তোরাবরা পর্বতের একাংশ। সেই অভিযানে কি হলো, আর লক্ষাধিক মানুষ হচ্ছে বাস্তুচ্যুত হয়েছে। কিন্তু এখন যে প্রত্যেককে আপনার 50,000 রুপি করে, 50,000 রুপি করে দিচ্ছে, কিন্তু যাদের বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে তাদের তো 50,000 রুপিতে কিছু হবে না। এবং একটি দাতব্য প্রতিষ্ঠান তাদের খাদ্য সহায়তা দিচ্ছে। হ্যাঁ, এইটা একটা বিষয়। এই সেম ঘটনাটাই কিন্তু ঘটেছিল 2009 সালে। আচ্ছা, এই জায়গায় পাখতুনখোয়া প্রদেশে এবং পাখতুনখোয়া এবং বাজুর প্রদেশে তখনও কিন্তু এই সমান সংখ্যক মানুষের বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছিল, এবং তাদের পরে যেটা হচ্ছে তাদের বাড়ি আইসা দেখে কোনো বাড়িঘর নাই। আচ্ছা, ভারত পাকিস্তান উত্তেজনার মাঝখানে কিন্তু আরেকটি ঘটনা ঘটেছে, আপনার একজন ভারতের সেনা নিহত হয়েছে। আচ্ছা, উরি সেক্টরে, এটা হচ্ছে কাশ্মীরের উরি সেক্টরে। হ্যাঁ, এইটা হচ্ছে বিচ্ছিন্নবাদীদের হামলায়, হ্যাঁ, বিচ্ছিন্নবাদীরা হচ্ছে যে ভারতের সেনাবাহিনীর বক্তব্য হচ্ছে বিচ্ছিন্নবাদীরা হচ্ছে কাশ্মীর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল, সেইটা ঠেকাইতে গিয়েই কিন্তু সংঘর্ষ হয়। এই সংঘর্ষে হচ্ছে ভারতের একজন সেনা কর্মকর্তা হচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয় না দাদা, আপনার কাছে আমি পরিষ্কার উত্তর চাই, এবং আমার প্রশ্নটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ারের মতো। 2019 সালে আপনার মোদির বিজেপি সরকার যখন এসে কাশ্মীরের যে ছোট 370 অনুচ্ছেদ যে বাতিল করলেন, স্বায়ত্ত শাসনের অনুচ্ছেদ। হ্যাঁ, স্বায়ত্ত শাসন বলতে কি ছিল, খুব অল্প ছিল। আপনি যে পুরোপুরি স্বায়ত্ত শাসন তা কিন্তু না, আপনি ম্যাক্সিমামই কেন্দ্রের কাছেই আপনি সব হিসাব দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার খাদ্য, শিক্ষা আর আপনার বসবাস, কিছু কিছু ক্ষেত্রে স্বায়ত্তশাসন ছিল। এটা যখন রদ করলেন তখন থেকে কিন্তু এই হামলা বলেন, এই সংঘর্ষ বলেন বা বিচ্ছিন্নতাবাদী বলেন, এই কিন্তু বেড়ে গেছে, এবং তখন থেকে একটি সংগঠন তৈরি হয়েছে যাদেরকে কাশ্মীরি আপনি জাতীয় বা বলেন, যাই বলেন। এখন এটা কি খুব দরকার ছিল এই অনুচ্ছেদ? এই জায়গাটাতে আসতেছি, আমি আসতেছি, তার আগে একটু বলে নিই। কিন্তু এর আগে কিন্তু কাশ্মীর এখন কাশ্মীর কি চায়, আদিবাসীরা কি চায়, কাশ্মীরবাসী কি চায়? কাশ্মীরবাসী স্বাধীনতা চায়, কারণ কাশ্মীর তো আগেই আলাদা দেশ ছিল, কাশ্মীরের রাজা ছিল আলাদা। হ্যাঁ, এটা ঠিক আছে, ব্রিটিশ সরকারের কথা আপনি যখন ব্রিটিশের অধীনে ছিল। কাশ্মীর, লাদাখ, আজাদ কাশ্মীর এইগুলো মিলিয়ে কিন্তু কাশ্মীরের রাজা ছিল। হ্যাঁ, রাজা ছিল, এবং একজন হিন্দু রাজা ছিলেন। হ্যাঁ, এখন কাশ্মীরের যে রাজা, কাশ্মীরের রাজা চীনের ধাওয়া খেয়ে হচ্ছে ভারতে আশ্রয় নিয়েছিল। হ্যাঁ, কিসের জন্য আশ্রয় নিয়েছিল? যে কাশ্মীরকে রক্ষা করার জন্য। ততক্ষণে ভারতের একাংশ কাশ্মীর দখল করেছে, চীনের একাংশ কাশ্মীর দখল করেছে, পাকিস্তানের একাংশ কাশ্মীর দখল করেছে। স্বাধীনতা তো কেউ দিবে না। ভারত কাশ্মীরকে স্বাধীনতা দিবে? কখনোই দিবে না। পাকিস্তান দিবে? চীন দিবে? কেউই দিবে না। ঠিক আছে, এখন যেটা হচ্ছে এইটা তো কাশ্মীরিদের বিষয়টা, এইখানে কিন্তু কাশ্মীরিদের বিষয়টা থেকে থাকে নাই, কাশ্মীরিদেরকে ব্যবহার করছে যারা হচ্ছে বিচ্ছিন্নবাদী, স্বাধীনতার নাম বলে। হ্যাঁ, বিচ্ছিন্নবাদীরা হচ্ছে কি, যেহেতু পার্বত্য অঞ্চল, সেহেতু তাদের ওই অঞ্চলে অবস্থান নেওয়াটা সহজ এবং তাদেরকে পালানোও সহজ। হ্যাঁ, এবং যেটা হচ্ছে কি এই অঞ্চলটা ব্যবহার করে তারা হচ্ছে উপমহাদেশ অশান্ত করতে গেলে এটা তাদের জন্য সহজ পন্থা হয়। এই কারণেই কিন্তু হ্যাঁ, ওই দেখবেন যে বারবার ওই অঞ্চলটাতেই হচ্ছে ঝামেলা বেশি হচ্ছে। এর আরেকটা কারণ আছে, রেড ক্লিফের যে আপনার লাইন, রেড ক্লিফ তো উপমহাদেশ ভাগ করেছে 47 সনে, কিন্তু যেটা হচ্ছে হ্যাঁ ওই 35 ডিগ্রি অক্ষরেখায় যে থেকে শুরু করে কিছু জায়গায় এইগুলো হচ্ছে হ্যাঁ মীমাংসা না করেই কিন্তু রেড ক্লিফ চলে গেছে। যেসব জায়গা অমীমাংসিত এই জায়গাগুলো নিয়েই কিন্তু সংঘাত আছে।
আচ্ছা, এই কাশ্মীরের মধ্যে এগুলো যদি আপনি মানচিত্রে দেখবেন যে সারা মানচিত্র দেখবেন স্ট্রেট লাইন, আর যেগুলোতে যেখানে দেখবেন যে বিচ্ছিন্ন এইগুলো দেখবেন ডট লাইন দেওয়া। তার মানে হচ্ছে এই অঞ্চল রেড ক্লিফ করতে যায়নি। এখন বিষয়টা হচ্ছে কি, রেড ক্লিফ এইটা করতে যে রেড ক্লিফের 15 বছর লেগেছিল, কিন্তু যেটা বিষয়টা হচ্ছে কি রেড ক্লিফের এটা করতে অনেক সময় লেগেছে, কারণ আছে। রেড ক্লিফের এই অঞ্চল বুঝতে হয়েছে, এই অঞ্চলের ভাষা বুঝতে হয়েছে, সংস্কৃতি বুঝতে হয়েছে, সব কিছু বুঝতে হয়েছে। হ্যাঁ, এবং এই যে আইন, এই অঞ্চলে যে আমরা বাংলাদেশ থেকে শুরু করে ভারত পাকিস্তান যে আইন, ব্রিটিশের যে আইন, হ্যাঁ, যেটা 1965 সালের যে 64 সনের যে আইন, এই আইন করতেও বহু বছর কিন্তু লেগেছে ব্রিটিশদের। বলা হয় যে প্রায় 2 দশক লেগেছে। কারণ হচ্ছে সবারই এই যে এই দেশের এই অঞ্চলের যে মানুষের জীবন বৈচিত্র্য, সেটা বুঝে তারপরে এই আইন করতে হয়েছে। তো যেটা হচ্ছে কি যে ভারত পাকিস্তান যে উত্তেজনা, এই উত্তেজনা সাময়িক স্থগিত হলেও যেটা হচ্ছে আসিম মুনির যেটা বলছে সেটা একটা, কিন্তু এইখানে আরেকটা ঘটনা কিন্তু ঘটে গিয়েছে, যেটা হচ্ছে আসিম মুনির যেটা করেছে যে 2 মাসের মধ্যে সে দ্বিতীয়বারের মতো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছে। প্রথম সফরটা ছিল হচ্ছে ট্রাম্পের আমন্ত্রণে, দ্বিতীয় সফরটা ছিল হচ্ছে সামরিক বিষয় নিয়ে। এইখানে যেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বলছে যে 2 দেশের প্রতি অবস্থান তাদের একই আছে এবং স্থিতিশীল, কিন্তু যুক্তরাষ্ট্র হচ্ছে চায় পাকিস্তানকে চীনের বলয় থেকে বের করে আনতে। এখন সেইটা করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে পাকিস্তানকে কতটুকু সাপোর্ট দিবে, এই জিনিসটা কিন্তু যুক্তরাষ্ট্রের যে আছে তাকে কিন্তু বারবার প্রশ্ন করা হয়েছিল। কি বলে, টেমি ব্রুসকে কিন্তু বারবার প্রশ্ন করা হয়েছিল যে যুক্তরাষ্ট্র কি পাকিস্তান চীনকে বের করে আনার জন্য কোনো উদ্যোগ নিচ্ছে বা পাকিস্তানে কোনো অস্ত্র বিক্রি করবে কিনা। টেমি ব্রুস কিন্তু এই জায়গাটাকে বারবার এড়িয়ে গেছে। এখন যেটা হচ্ছে সেটা কিভাবে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নিচ্ছে আলটিমেটলি সেটা কিন্তু যুক্তরাষ্ট্র বলছে না। কারণ কি, এইটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশন শুরু হবে। সেই অধিবেশনে তো ভারত যাবে এবং মোদিরও যাওয়ার কথা আছে। সেই অধিবেশনে হচ্ছে 23 সেপ্টেম্বর থেকে 1 সপ্তাহ হচ্ছে 29 সেপ্টেম্বর পর্যন্ত 1 সপ্তাহ হচ্ছে যে সাধারণ বিতর্ক হবে। সেই বিতর্কে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা হচ্ছে অংশ নেবে। সেইখানে 26 তারিখ হচ্ছে মোদির বক্তব্য রাখার কথা, 29 তারিখই বক্তব্য রাখবে হচ্ছে সর্বশেষ দিন আর কি, বক্তব্য রাখবে ডোনাল্ড ট্রাম্প। এখন যেটা হচ্ছে এই সাধারণ অধিবেশনের ফাঁকে মোদি এবং ট্রাম্পের একটা দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা আছে। সেই বৈঠকে আসলে সেই বৈঠকের দিকেই তাকায় আছে ওয়াশিংটন এবং নয়াদিল্লি এবং কি বলে ইসলামাবাদ। তো এরপরেই বোঝা যাবে আসলে কাহিনী কোন দিকে যাবে। এর কারণটা বলি, যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতের উপর 50% ভারতীয় পণ্যে কর আরোপ করেছে। চীনা এটা কিন্তু এখনো কার্যকর হয় নাই। একই রকম ভাবে চীনা পণ্যে হচ্ছে যুক্তরাষ্ট্র কর আরোপ করেছে 145%। সেটা কিন্তু 3 দফা 4 দফা পিছিয়েছে, এখনো কিন্তু কার্যকর করতে পারেনি। এবং চীনও কিন্তু যুক্তরাষ্ট্রের পণ্যে 125% কর আরোপ করেছে। যেহেতু যুক্তরাষ্ট্র কার্যকর করেনি, সেই ক্ষেত্রে চীনও কিন্তু কার্যকর করেনি। তো এই যে বিষয়গুলো কিন্তু যে সম্প্রতি ঘটে যাওয়া বিষয়, কিন্তু প্রত্যেকটা বিষয়ই কিন্তু অমীমাংসিত বিষয়ের কারণে হচ্ছে কি যে যুক্তরাষ্ট্র কিছুটা বাণিজ্যিকভাবে যদি বলেন কিছুটা চাপে আছে, এটা বলতেই হবে। যে কারণ চীন যদি তার পণ্য সরবরাহ বন্ধ করে বা পণ্যের দাম বাড়িয়ে দেয়, ভারত যদি পণ্য সরবরাহ বন্ধ করে বা পণ্যের দাম বাড়িয়ে দেয়, তাহলে কি হবে? পণ্যের ঘাটতি হবে। পণ্যের ঘাটতি হলে যে জিনিসটা হবে সেটা তো আলটিমেটলি সরকারের বিপক্ষে যায়। ট্রাম্প প্রশাসন হচ্ছে পাকিস্তানের সাথে আসলে পাকিস্তানকে চীনের বলয় থেকে কিভাবে বের করে আনবে এই বিষয়ে এখনো কিছু বলছে না, কিন্তু আমার মনে হয় যে সেটা শিগগিরই আরও ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই আলোচনার পর ক্লিয়ার হবে। কারণ হচ্ছে আপনার মনে আছে 50 ভাগ যখন এই শুল্কটা আরোপ করলো নতুন করে, তখন কিন্তু ভারত যে একটা বৃহৎ সামরিক চুক্তি ছিল মার্কিন যুদ্ধে, সেটা রদ করেছে। এবং রদ করেছে বলে এই সুযোগটা কিন্তু পাকিস্তান নিতে যাচ্ছে। এই সুযোগটা পাকিস্তান কিভাবে নিবে? নেওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে কি, যুক্তরাষ্ট্র হচ্ছে কি, যুক্তরাষ্ট্র প্রথমে যুক্তরাষ্ট্রের এই যে কর কূটনীতিটা একটু ক্লিয়ার করি। যুক্তরাষ্ট্রের কর কূটনীতি হচ্ছে কি, শতাধিক দেশের উপরে গণহারে কর চাপিয়ে দিয়েছে। এখন যারা হচ্ছে একটু দুর্বল, অর্থনৈতিকভাবে যারা দুর্বল,
তারা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করেছে, চুক্তি করেছে, করে হচ্ছে যে তারা তাদের অবস্থানটা একটা পর্যায়ে নিয়ে এসেছে। যে দেশগুলো বৃহৎ অর্থনীতির তারা কিন্তু কি করেছে, তারা কিন্তু কেউ যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে নাই, তারা কিন্তু পাল্টা কৌশল অবলম্বন করছে। এখন ভারত কি করবে, হয়তো দেখা যাবে কি যে পাকিস্তান আপাতত চীন ইস্যুতে পাকিস্তান একটু যুক্তরাষ্ট্রের কাছে ফেভারে আছে, এই কারণে হচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে খুব একটা করছে না। কিন্তু সেইটা কতদিন থাকবে আলটিমেটলি এটা বিষয়। কারণ হচ্ছে কি পাকিস্তানের কাছে অনেক টাকা লোন পায় হচ্ছে কে, চীন, সেটা বড় অঙ্কের ঋণ। তো চীন কি করবে এখন, চীন আসলে কোন কৌশলে আগাবে সেটা হচ্ছে একান্তই চীন দেখবে। কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু এই বিষয়টা অবগত আছে। এখানে 1, 2, 4, 5, 10 বিলিয়ন ডলারের বিষয় না, এখানে শত বিলিয়ন ডলারের বিষয়, যেটা হচ্ছে ইমরান খানের আমলে হচ্ছে কয়েকটা বাজেট হচ্ছে পুরো সাপোর্ট দিয়েছে চীন পাকিস্তানকে, এবং এরপর তো আছেই। এখন আপনি যদি বলেন যে তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো আসলে, হ্যাঁ, তো ঘটনাটা কি দাঁড়াইলো যে দেখেন সব কিছুর পিছনে কিন্তু মূলত হচ্ছে মূল জিনিস হচ্ছে বাণিজ্য চুক্তি করবেন, আপনার কত বিলিয়ন ডলার রিজার্ভ আছে ওটা দেখার উপরে, রাইট। এখন পাকিস্তান যে জিনিসটা লুফে নিবে, পাকিস্তানের তো রিজার্ভই নাই, পাকিস্তানের রিজার্ভ বাংলাদেশের অর্ধেকের কম। তাহলে এই জায়গাটায় না, পাকিস্তান হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে কি ফেসিলিটি নিতে পারে সেটা সামরিক এবং অর্থনীতি, পাকিস্তান ওই জিনিসটাই ফোকাস করবে, ঠিক আছে, ওই জিনিসটাই ফোকাস করবে, এটাই হচ্ছে পাকিস্তানের মূল লক্ষ্য। তো সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই রাখি, আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।